আমাদেরকে ডাকা হয়েছিল বেসিক্যালি যে নিয়ম কানুনটা এক্সপ্লেন করার জন্য, বিকজ জেনে থাকেন যে গত বছরের থেকে 3টা টিম নতুন টিম এসেছে। তো 3টা নতুন টিম এবং পুরনো টিম মিলিয়ে নিয়ম কানুনটা কি হওয়া উচিত, আসলে দিস ইজ এ ভেরি কনফিউজিং থিং। এবং বোর্ডের জন্য যে খুব একটা সহজ এই নিয়মটা বানানো, যে কার জন্য লেভেল প্লেইং ফিল্ড বানানোর জন্য কি করতে হবে, এটা আসলে খুব ডিফিকাল্ট কাজ। তো আমার কাছে মনে হয় যে ওনারা ওনাদের বেস্ট ট্রাই করেছে নিয়মটা বলার জন্য যে নেক্সট ইয়ার কি হওয়া উচিত। বাট অবভিয়াসলি পুরোনো ফ্র্যাঞ্চাইজ নতুন ফ্র্যাঞ্চাইজের নিচে কিছু না কিছু তো চাওয়া পাওয়া থাকবে। সেই চাওয়া পাওয়াগুলো আমরা তাদেরকে সাবমিট করেছি, তারা খুব ভালোভাবে এটাকে একসেপ্ট করেছে, এবং 1-2 দিনের মধ্যে হয়তো আমরা যে ফাইনাল নিয়মটা, যে কি হওয়া উচিত, রিটেন হওয়া উচিত নাকি ডিরেক্ট সাইনিং হওয়া উচিত, কিভাবে করে কি হবে, সেটা হয়তো তারা 1-2 দিনের মধ্যে আমাদেরকে জানিয়ে দেবে। অনেস্টলি স্পিকিং গুছানোর মতো সিচুয়েশনে আমরা নেই, কারণ রিটেইন হবে নাকি ডিরেক্ট সাইনিং হবে নাকি না, আপনি যদি বলতে চান তাহলে আমরা সব অ্যাসপেক্ট থেকে চিন্তা করে রেখেছি। নুরুল হাসান সোহান আমাদের টিমে অনেক বছর ধরে খেলছে, সো আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি ডাউট। আই এম শিওর আপনারা সবাইও জানেন যে সোহান ওখানেই খেলবে। রিটেনশনের ব্যাপারে যদি খালি রিটেনশন হয়, তাহলে আমাদের টিমে গত বছরও সাকিব খেলেছে, মাহাদি খেলেছে, হাসান মাহমুদ খেলেছে, শামীম পাটোয়ারি খেলেছে, শেখ মেহেদি খেলেছে, সো দে আর অল বিগ প্লেয়ার্স। তো রিটেনশনের ব্যাপারে তাইলে আমাদের উই হ্যাভ টু পিক এন্ড চুজ যে কাকে হওয়া উচিত। যদি ডিরেক্ট সাইনিং ও হয়, আমার কাছে মনে হয় না আমাদের বাইরে যাওয়া দরকার, বিকজ উই হ্যাভ এনাফ বিগ প্লেয়ার্স ইন আওয়ার টিম। কিন্তু এখন পর্যন্ত ওই প্ল্যানিংটাতে যেতে পারিনি, কারণ এখন পর্যন্ত নিয়মটা এখন পর্যন্ত ফাইনালাইজ করা হয়নি। আর সাকিবের ব্যাপারে আপনি জিজ্ঞেস করছিলেন, দেখেন সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ওর অ্যাভেলেবিলিটি নিয়ে তো এখনো ডাউট আছে। অ্যাভেলেবিলিটি ইজ নট ইন মাই কন্ট্রোল। ইট ডিপেন্ডস যে সাউথ আফ্রিকাতে খেলতে উনি আসেন না কিনা। সাউথ আফ্রিকা থেকে যদি উনি খেলতে আসেন তাহলে উইল হ্যাভ আ বিগার পিকচার, যে ঠিক আছে সাউথ আফ্রিকা যদি আসতে পারে তাহলে হয়তো পরে বিপিএল খেলতেও আসবে। সো বেসিক্যালি সাকিবের জায়গাটা এখন বিয়ার একটা স্ট্যান্ড স্টিল। ওনার স্টান্সের উপর ডিপেন্ড করবে যে আমরা ওনাকে রাখতে পারবো নাকি রাখতে পারবো না। দেখেন সাকিবের ব্যাপারে আমি পার্সোনালি বলতে চাই যে আমি সাকিব আল হাসানকে এজ এ ক্রিকেটার চিনি। আমি এজ এ পলিটিশিয়ানও চিনি না, বা উনি ব্যক্তিগত লাইফে উনি কি করেন বা কি ব্যবসা করেন, এটা আসলে অনেস্টলি আমার আইডিয়া নেই। তো ব্যক্তিগতভাবে অ্যাজ ক্রিকেট ফ্যান্স আপনারা যারা আছেন, পুরো বাংলাদেশ যারা আছে ক্রিকেট ফ্যান্স হিসেবে, অ্যাজ এ ক্রিকেটার ওর ওর দিকে যদি আমরা কোনো ধরনের ফল্ট দেখতে চাই, আসলে এটা দেখা ইম্পসিবল। সো অ্যাজ আ ক্রিকেটার, অ্যাজ আ ক্রিকেটের একটা ম্যানেজমেন্ট বলেন, ক্রিকেট ফ্যান বলেন, আমি শিওর বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না যে সাকিব আল হাসান এসে বিপিএল খেলুক। সেটা আমরাও চাই, সেটা আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএল এর জন্য হোক, বাংলাদেশের জন্য হোক, সাকিব আল হাসান উইল অলওয়েজ বি অ্যান অ্যাসেট। দেখেন অনেস্টলি স্পিকিং 16 বছরে যে জিনিসটা হয়নি, সেটা যদি আমরা বোর্ড থেকে 1 মাসের মধ্যে এক্সপেক্ট করি, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। ফারুক ভাইয়ের যে এই ইচ্ছাটা নেই, এটা ভুল কথা। হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট, কিন্তু উনি লাস্ট ইয়ার বিপিএল ও করেননি, বা লাস্ট 16 বছরে উনি ইনভলভ ছিলেন না। সো ব্যালেন্স শিটে ওয়েদার ইট ইজ আ প্রফিটেবল কনসার্ন, ওয়েদার ইট ইজ আ লস কনসার্ন, দে হ্যাভ টু জাজ। উনি এতটুকু প্রমিস করেছে যে ইফ দ্য ফাইন্ডিং ইজ দ্যাট বিপিএল ইজ মেকিং এনাফ মানি, তাহলে রেভিনিউ শেয়ার আগামী বছর থেকে 100% হবে। কিন্তু এখন যদি ইভেন্চুয়ালি নিয়মে যে বের হয় যে বিপিএল লাভ করছে 2 লাখ টাকা, তো ফ্র্যাঞ্চাইজি থেকে যদি 20,000 টাকা দিয়ে দেওয়া হয়, তাহলে তো এটা আসলে মানানসইও নয়, এটা বিপিএল স্ট্যান্ডার্ডের জন্য খারাপ। কিন্তু একটা পয়েন্টে গিয়ে যদি বোর্ড মনে করেন যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে 50 লক্ষ 1 কোটি টাকা দিতে পারবেন, তাহলে এটা আমার কাছে মনে হয় যে এই বোর্ডের অ্যাটলিস্ট কোনো অবজেকশন থাকা উচিত নয়। এবং আমার কাছে মনে হয় দে আর ফ্রেন্ডলি এনাফ, দে আর প্রফেশনাল এনাফ টু শেয়ার দ্য রেভিনিউ।